হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। আজকে আমি রায় ও মার্টিন প্রশ্নচিত্রা 2024 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ এক্সামের জন্য 2 নম্বর সেটটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর সেট এর আগের ভিডিওতে সমাধান করা হয়েছে এবং সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে দেখে নেবে। চলো শুরু করি। দেখো 2 নম্বর সেটের প্রথম কোশ্চেন, মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো গ্রাফাইট, ব্যাসল্ট, গ্রানাইট। এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাসল্ট। নেক্সট কোশ্চেন, জয়সলমীরের সোনার কেল্লা তৈরি হয়েছে বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর দিয়ে। এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বেলে পাথর। নেক্সট কোশ্চেন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক, শিশিরাঙ্ক। এটার অ্যান্সার হবে শিশিরাঙ্ক। নেক্সট কোশ্চেন, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো তুষার বৃষ্টি, স্লিট, শিলাবৃষ্টি। এটির অ্যান্সার হবে স্লিট। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, পিগমিরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো নিরক্ষীয়, তুন্দ্রা, তৈগা। এটি সঠিক অ্যান্সার হবে নিরক্ষীয়। নেক্সট কোশ্চেন, মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হলো ধান, গম, ভুট্টা। এটি সঠিক অ্যান্সার হবে ধান। নেক্সট কোশ্চেন, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। এটির সঠিক অ্যান্সার হবে তাপবিদ্যুৎ। নেক্সট কোশ্চেন, আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয় 1972 সালে, 1982 সালে, 1992 সালে। এটির সঠিক অ্যান্সার 1992 সালে। নেক্সট কোশ্চেন, গ্রেট বেরিয়ার দ্বীপ প্রশান্ত ভারত কুমেরু মহাসাগরে দেখা যায়। সঠিক অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। নেক্সট কোশ্চেন, ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত অস্ট্রেলিয়ায়, পাপুয়া নিউগিনিতে, নিউজিল্যান্ডে। এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে পাপুয়া নিউগিনিতে। তারপরে দেখো বিয়ের দাগে বলেছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। দেখো 1 নম্বর কি বলেছে, 1 নম্বর বলেছে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 320 কোটি বছর আগে। এটি অশুদ্ধ। তারপরে দেখো নেক্সট কি বলেছে, ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা দেখা যায়। এটি শুদ্ধ। নেক্সট দেখো 3 নম্বর, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু প্রবাহ হল সিরক্কো। এটাও শুদ্ধ। নেক্সট দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে। এটি অশুদ্ধ। আর লাস্ট, ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা একটি পরমাণু দুর্ঘটনার উদাহরণ। এটি শুদ্ধ। এরপর সি এর দাগে দেখো নিচে শূন্যস্থান পূরণ করো। প্রতি ড্যাশ মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সি করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। এটি হবে 33। তারপরে দেখো 2 নম্বর দিয়েছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো ড্যাশ স্কেল। এটি হবে মোহ। তারপরে দেখো নেক্সট, ড্যাশ যন্ত্র দ্বারা বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়। এটি হবে অ্যানিমোমিটার। তারপরে দেখো 4 নম্বর, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয়। এটি হবে 100। আর 5 নম্বর, সাইলেন্ট ভ্যালি আন্দোলন ড্যাশ রাজ্যে সংগঠিত হয়েছিল। এটি হবে কেরল। গুরুমণ্ডলের অপর নাম কি? এটি লিখবে গুরুমণ্ডলের অপর নাম ম্যান্টল। নেক্সট কোশ্চেন দেখো, ফিলাইট কোন শিলার পরিবর্তিত রূপ? এটি লিখবে স্লেট। নেক্সট, স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে? এটি লিখবে ভোর রাতে। নেক্সট 4 নম্বর, বৈশাখ মাসে বিকেলে যে মেঘ দেখা যায় তার নাম কি? এটি লিখবে কিউমুলোনিম্বাস। নেক্সট দেখো, নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি? এটি লিখবে ক্যান্টারবেরি সমভূমি। তারপরে দেখো
2 নম্বর দিয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। জাপানের সুপ্ত আগ্নেয়গিরি, ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, মায়ানমারের মৃত আগ্নেয়গিরি আর চাঁদোয়া স্তর। আর ডান দিকে দিয়েছে স্ট্রমলি, নিরক্ষীয় জলবায়ু, মাউন্ট ফুজি, ব্যারেন্ট, মাউন্ট পোপো। দেখো প্রথমে জাপানের সুপ্ত আগ্নেয়গিরি, এটি হবে মাউন্ট ফুজি, তাহলে আমি এখানে লিখছি 1 নাম্বার। তারপরে দেখো ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, এটি হবে ব্যারেন্ট, তো এখানে আমি লিখছি 2। ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ, এটি হবে স্ট্রমলি, এখানে আমি লিখলাম 3। তারপরে দেখো মায়ানমারের মৃত আগ্নেয়গিরি, এটি তোমাদের হবে মাউন্ট পোপো, এখানে আমি লিখছি 4। আর লাস্ট পড়ে থাকছে চাঁদোয়া স্তর, যেটি হবে নিরক্ষীয় জলবায়ু, তো এখানে লিখছি 5। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, 3 দাগে দিয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এগুলি তোমাদের সুবিধার জন্য আমি এক জায়গায় করে দিয়েছি, সেখান থেকে তোমরা করে নিতে পারবে, অথবা তোমাদের যদি বই থেকে হয়ে থাকে তোমরা বই থেকেই করবে। ঠিক আছে, চলো দেখো প্রথম কোশ্চেন দিয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলে। অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলে? পৃথিবীর শিলামণ্ডলের নিচে ও গুরুমণ্ডলের উপরের অংশে যে উত্তপ্ত গলিত ও নমনীয় স্তর রয়েছে তাকে বলা হয় অ্যাস্ট্রোস্ফিয়ার। অ্যাস্ট্রোস্ফিয়ার দুর্বল স্তর, তাই একে দুর্বল স্তরও বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন? এটির জন্য তোমরা এটি লিখতে পারো, অভিসারী পাত সীমানাকে বা পাত সীমান্তকে বিনাশকারী পাত সীমান্ত বলার কারণ, 1 নম্বর পয়েন্ট, মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ও সামুদ্রিক খাত সৃষ্টি করে, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। 2 নম্বর দেখো, নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্ট্রোস্ফিয়ারে প্রবেশ করে অত্যধিক উষ্ণতায় গলতে থাকে। এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়, তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাত সীমানা বলে। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে আইসোসিসমাল লাইন কি? এটির জন্য তোমরা এই উত্তরটা লিখবে। আইসোসিসমাল লাইন ভূমিকম্পের সমান তীব্রতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখাটি যুক্ত করা হয় সেই রেখাকে সমতীব্রতা রেখা বা আইসোসিসমাল লাইন বলে। এই রেখাগুলি সাধারণত বৃত্তকার বা উপবৃত্তকার হয়। তারপরে নেক্সট কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এটির জন্য এটা লিখবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, এটা বানানটা ভুল আছে, দেখে নেবে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে মার্বেল পাথর নির্মিত 2টি স্থাপত্যের উদাহরণ দাও। এটি তোমরা লিখবে তাজমহল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল। নেক্সট কোশ্চেন দেখো, সমবর্ষণ রেখা কাকে বলে? তো লিখবে যে পৃথিবীর যে সকল স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম বা সমান সেই সকল স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে। এই রেখা সর্বদা ইঞ্চি বা সেমিতে প্রকাশ করা হয়। মানচিত্রে এই রেখার সাহায্যে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের প্রকৃতি, কৃষিকার্যের ধরন, মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা গড়ে ওঠে। ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, 4 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো আমি তোমাদের টেক্সট বই থেকে বা সহায়িকা থেকে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন, পশ্চিমা বায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। এটি তোমাদের টেক্সট বইতে 35 পৃষ্ঠায় আছে। দেখো এখান থেকে লিখবে তোমরা টেক্সট বই 35 পৃষ্ঠায় পশ্চিমা বায়ুর অবস্থান যেটি বলেছে সেটি তোমরা লিখবে এখান থেকে এতটা। দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সমুদ্রবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো পশ্চিমা বায়ু। পশ্চিম দিক থেকে চলাচল করায় এই বায়ুর নাম পশ্চিমা বায়ু। সাধারণত এই বায়ু আয়ন বায়ুর তুলনায় কিছুটা অনিয়মিত। এবার বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করবে, দিয়ে লিখবে 1 নম্বর, উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।
2 নম্বর বৈশিষ্ট্য পয়েন্ট করবে, উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরোলের সূত্র অনুসারে ডান দিক দিয়ে বা ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই এই বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরোলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে যায়। আর 3 নম্বর পয়েন্ট করবে, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। এটা তোমাদের টেক্সট বইয়ে 59 পেজে আছে। দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লিখতে বলেছে, তো এটি লিখবে। স্বাভাবিক উদ্ভিদ দেখবে আছে এখান থেকে এতটা করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশে কীরূপ প্রভাব ফেলে। এটা প্রান্তিকের 222 পৃষ্ঠে আছে। কৃষি উৎপাদন বাড়াবার জন্য ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক মাটি ও জলে মেশে এবং জল দূষণ ঘটায়, ফলে জলের মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু হয়। অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি জমির উর্বরতা নষ্ট করে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধির জন্য প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত হয়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, নগরায়নের কুফলগুলি লেখো। এটি তোমাদের প্রান্তিকে 233 পৃষ্ঠে আছে। দেখো, এখানে একটা প্রভাব দেওয়া আছে, তো আমি এখানে পয়েন্ট করে করে বলে দিচ্ছি, তোমরা সেই রকমভাবে লিখে নেবে। তো দিয়েছে নগরায়নের কুফলগুলি লেখো, তাই তোমরা প্রথমেই পয়েন্ট করে নেবে নগরায়নের কুফল, দিয়ে লিখবে নগরায়নের কুফলগুলি হলো, 1 নম্বর পয়েন্ট করবে ভূগর্ভস্থ জলের পরিমাণ কমায়। 2 নম্বর পয়েন্ট করবে বায়ু শব্দ দূষণ সৃষ্টি করে। 3 নম্বর এলাকার জল জমার সমস্যা বাড়ায়। নেক্সট পয়েন্ট করবে তৃতীয় বিশ্বের বড় শহরগুলো মূলত অপরিকল্পিত পুরনো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে, ফলে যানজট, জল নিকাশি, বসতি সমস্যা প্রকটভাবে দেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এটি তোমাদের প্রান্তিক সহায়িকাতে 134 পৃষ্ঠে আছে। ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য দেখবে, খুব সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এটা প্রান্তিকে 342 পৃষ্ঠে আছে, আর টেক্সট বইতেও দেখবে 110 পৃষ্ঠে আছে। আমি টেক্সট বই থেকে লিখে দিচ্ছি। পশ্চিমের মালভূমিটা এখান থেকে লিখবে। অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো সমভূমি দেখা যায়। এখানকার গড় উচ্চতা 200 থেকে 500 মিটার। এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরানো। পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়, আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, যেমন ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি। মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ যেমন প্লায়া ও মরুদ্যান দেখা যায়। পরের পৃষ্ঠায় আছে আবার, লাল বেলেপাথর শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয়, কখনো এটাকে লালচে বাদামি, কখনো হলদে, কখনো বা হালকা বেগুনি দেখতে লাগে। বলেছে 1 নম্বর কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের বর্ণনা দাও। টেক্সট বইতে দেখবে 53 অর্থাৎ 53 নম্বর পেজে আছে। দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য বর্ণনা দিয়েছে, তো এখান থেকে এতটা লিখবে। এই স্বাভাবিক উদ্ভিদ এবং বন্যপ্রাণ এই দুটো আলাদা আলাদা পয়েন্ট করে জীববৈচিত্র্যের মধ্যে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, তো এখান থেকে পুরোটাই তোমরা করে নেবে। নেক্সট দেখো, ওসিয়ানিয়ার নদ নদী সম্পর্কে আলোচনা করো। দেখো, এটিকে আমি একটি জায়গায় নোট করে দিয়েছি। ওসিয়ানিয়ার নদ নদী, যেহেতু একটি 5 নম্বরের কোশ্চেন, তাই একটু বড় করেই করে দিয়েছি। ঠিক আছে, দেখো, ওসিয়ানিয়ার নদ নদী বলে হেডিং করলে দিয়ে, ওসিয়ানিয়া মহাদেশ পাহাড় পর্বতময় হওয়ায় তেমন কোনো বড় নদ নদী বিস্তার লাভ করেনি। এই মহাদেশের প্রধান নদ নদীগুলি হলো, ওয়েট করবে অস্ট্রেলিয়ার নদ নদী। অস্ট্রেলিয়া
আয়তনে বড় হলেও অস্ট্রেলিয়ার নদ নদীর সংখ্যা খুবই কম, কারণ অস্ট্রেলিয়ার অধিকাংশ অঞ্চল শুষ্ক মরুপ্রকৃতি। তবে অস্ট্রেলিয়াতে 3 ধরনের জল নিকাশি ব্যবস্থা আছে। পয়েন্ট করবে মধ্যভাগের সমভূমির নদ নদী। এই অঞ্চলের সর্বপ্রধান নদী হলো মারে, যার দৈর্ঘ্য হচ্ছে 2589 মিটার, আর তার উপনদী ডার্লিং, যার দৈর্ঘ্য হচ্ছে 1163 মিটার। মারে নদী অস্ট্রেলিয়ান আল্পস থেকে এবং ডার্লিং নদী গ্রেট ডিভাইডিং রেঞ্জের নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে এনকাউন্টার উপসাগরে পড়েছে। নদীটি ভিক্টোরিয়ার অস্ট্রেলিয়ান আল্পসের বরফগলা জলে পুষ্ট, সেজন্য এই নদীতে সারা বছর জল থাকে। মারের প্রধান উপনদী হল ডার্লিং, মারাম্বিজি, লাচলান এবং ডার্লিংয়ের প্রধান উপনদী হল ম্যাচিন্টার, বেগান, নামই, কালগোয়া ইত্যাদি। তারপর নেক্সট পয়েন্ট করবে পশ্চিমের মালভূমির নদী। উষ্ণ শুষ্ক মরুভূমি এবং মালভূমির উপর দিয়ে কিছু ক্ষুদ্র অস্থায়ী অন্তর্বাহিনী নদী, যেমন কুপার, আয়ার, হাই, ফঙ্ক, পামার, তারপরে তোমার দিয়ামান্টিনা প্রভৃতি লবণাক্ত হ্রদে মিলিত হয়েছে। নেক্সট পয়েন্ট করবে উপকূলের নদী। প্রশান্ত মহাসাগরের ফ্রিজয়, হান্টার, ব্রিসবেন, বারডেকিন। ভারত মহাসাগরে ফোর্ট সকিউ, অ্যাসবাটন, গ্যাসকোয়েন, অ্যাভন, মার্চিনসন, ডিগ্রে, সোয়ান, লাইয়েন, এই সমস্ত নদীগুলো লিখবে প্রভৃতি ছোট নদী মিলিত হয়েছে। ঠিক আছে। নেক্সট দিয়েছে তুন্দ্রা জলবায়ু অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এগুলো টেক্সট বই থেকে করবে, টেক্সট বই খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো 61 পেজে আছে এটা। তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এর অবস্থান দেখবে, এখানে অবস্থান বলি পয়েন্ট করে দেওয়া আছে, এটা এখান থেকে এতটা করবে। আর জলবায়ুর বৈশিষ্ট্যটা এখান থেকে এতটা, মানে পুরো পাতাটাই করবে। নেক্সট কোশ্চেন দেখো পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায় লেখো। এটা বইতেও ভালো করে দেওয়া আছে, আর আমি প্রান্তিক থেকে দেখিয়ে দিচ্ছি, 230 পৃষ্ঠায় আছে। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায় বলে তোমরা হেডিং করলে দিয়ে এখানে টোটাল 8খানা পয়েন্ট আছে, তোমরা যে কোনো 5টা লিখবে। এখানটায় 2 নম্বর, যেমন উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে পরিকল্পিতভাবে, তার জন্যে মানুষকে শিক্ষিত এবং সচেতন করতে হবে। 2 নম্বর দেখো উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, এরকম বিভিন্ন রকম শক্তি ব্যবহার করতে হবে। তারপরে 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। তারপরে 4 নম্বর দেখো প্রাকৃতিক শক্তি ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, মাটি, বাতাস, অরণ্য পরিষ্কার রাখা এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হতে হবে। 5 নম্বর বলেছে দেশের সম্পদ এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য বজায় রাখা সচেষ্ট হতে হবে। 6 নম্বর দেখো সরকারি উন্নয়ন পরিকল্পনা, যেমন রাস্তা তৈরি, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প কারখানা স্থাপন, এরকম বিভিন্ন কিছু যাতে পরিবেশে ক্ষতি না করে সেই সমস্ত দিকগুলোকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এইভাবে টোটাল 8খানা পয়েন্ট আছে, তোমরা যতগুলো পারবে করে নেবে। ঠিক আছে। আজকে সেটার লাস্ট কোশ্চেন, মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের ব্যাখ্যা দাও। এই লাস্টে যে কোশ্চেন দুটো আছে, দুটো কোশ্চেনই খুব সুন্দর করে রেডি করে রাখবে। দেখো এটা প্রান্তিক 348 পৃষ্ঠা থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 7 নম্বর কোশ্চেনটা আছে মারে ডার্লিং অববাহিকার জলসেচ, কৃষিকাজ এবং পশুপালন সম্পর্কে যার জন্য লেখো। আমাদের কোশ্চেনে যেহেতু কৃষিকাজ এবং পশুপালন সম্পর্কে জানতে চেয়েছে, তো আমরা এখান থেকে শুধু কৃষিকাজ আর পশুপালন এই পয়েন্ট দুটোকে করে নেব। ঠিক আছে। তো এই ছিল আজকে 2 নম্বর সেটের আলোচনা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা।